টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অনেকেই চোখ বন্ধ করে ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগালদের এগিয়ে রাখছিল। কিন্তু প্রথম রাউন্ড খেলা শেষ হওয়ার পর অনেকেরই প্রেডিকশন বদলে যাচ্ছে। প্রতিটা টিম একটা করে ম্যাচ খেলে ফেলেছে। কোন দল কি অবস্থায় আছে সেটা এখন আমাদের কাছে স্পষ্ট। সবার প্রথমে বলতে চাই স্পেনকে নিয়ে। স্পেন প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে যেভাবে ডমিনেট করে হারালো 3-0-তে, তাতে একটা বিষয় নিশ্চিত, এই স্পেন বদলে গেছে। স্পেনের খেলার ধরন আগের মতন নেই। স্লো পাসিং খেলা থেকে বদলে এখন ডিরেক্ট ফুটবলে ফোকাস করেছে। স্পিডি কাউন্টার অ্যাটাকের সাথে প্রয়োজন মতো ডিফেন্স। স্পেনের খেলার সব কিছুরই একটা ব্যালেন্স দেখা যাচ্ছে। তাদের মাঝমাঠ সবসময় ভালো থাকত। এবারও রড্রি, পেড্রি, ফ্যাবিয়ান রুইজদের মতো মিডফিল্ডাররা স্পেনের হাতে আছে। কিন্তু এবার এই দলটাকে আলাদা করেছে তাদের আক্রমণ ভাগ। বিশেষ করে দুই ইয়ংস্টার লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামস। স্পেন দলটা সিনিয়র জুনিয়র মিলিয়ে একদম ব্যালেন্স আছে। ন্যাচো, কারবাহাল, মোরাতাদের অভিজ্ঞতার উপর নির্ভর করছে তাদের সাফল্য। যদি প্রতি ম্যাচে নিজেদের সেরাটা এভাবেই দিয়ে যায় তারা, তাহলে স্পেনের খুব সম্ভাবনা আছে এবার ট্রফি জয়ের। এরপরে বলবো জার্মানির কথা। শেষ কিছু বছর ধরে জার্মানির বাজে পারফরম্যান্স তাদের ভক্তদের হতাশ করেছিল, কিন্তু এবার জার্মানি পুরনো রূপে ফিরে এসেছে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে 5 গোল দেওয়ার পর সমর্থকরাও আশা দেখছে। এবারের জার্মানি দলটা খুবই ভয়ানক। তাদের আক্রমণ ভাগে মুসিয়ালা আর ভার্টসের কম্বিনেশন দেখার মতো ছিল। সাথে দুই সিনিয়র মিডফিল্ডার টনি ক্রুস আর গুন্ডোয়ান তাদের শেষ ইউরো জিততে মরিয়া হয়ে আছে। এক হিসাবে দেখতে জার্মানি 6টা মিডফিল্ডার নিয়েই খেলছে। প্রপার উইঙ্গার স্ট্রাইকার ছাড়াই খেলছে তারা। 2012 ইউরোতেও স্পেনও এইভাবে মিডফিল্ডারদের নিয়ে জিতেছিল। শেষ কিছু ম্যাচে জার্মানি ফ্রান্স, নেদারল্যান্ডের মতো দলদেরকে মিডফিল্ডে ডমিনেট করেই জিতেছে। নতুন জার্মান কোচ নাগেলসম্যান দলটাকে পুরনো রূপে ফিরিয়ে আনছে। এবার দেখার বিষয় নিজেদের ঘরের মাঠে তারা ইউরো জিততে পারে কিনা। স্পেন আর জার্মানি বাদ দিলে বাকি বড় দলগুলো প্রথম ম্যাচে নিজেদের নামে সুবিচার করতে পারেনি। বিশেষ করে ফ্রান্স আর ইংল্যান্ডের খেলা মন জয় করতে পারেনি। এই দুটো দল স্কোয়াডের ডেপথ অনেক বেশি, প্রতিটা পজিশনে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, কিন্তু মাঠে তাদের পারফরমেন্স খুবই বাজে ছিল। ইংল্যান্ড সার্বিয়ার সাথে কোনো মতে 1 গোলে জিতে। অন্যদিকে ফ্রান্সও অস্ট্রিয়ার সাথে আত্মঘাতী গোলে জয়লাভ করে। খেলার মধ্যে কোনো বোঝাপড়া ছিল না, ভালো মানের কোনো অ্যাটাক ছিল না। তবে শুরুটা মনের মতো না হলেও ফ্রান্স এবং ইংল্যান্ডের কাছে যা দল আছে, নিজেদের সেরাটা দিতে পারলে তারা ঘুরে দাঁড়াবেই। অন্যদিকে ইতালি, পর্তুগাল আর নেদারল্যান্ডসের মতো হেভিওয়েট দলগুলো কোনো মতে 1 গোলের ব্যবধানে জিতে। তবে তারা যেভাবে প্রতিপক্ষকে ডমিনেট করেছে, বিশেষ করে ইতালি 23 সেকেন্ডের মাথায় গোল হজম করেও যেভাবে কামব্যাক করেছিল, সাথে যে সুন্দর সাজানো গোছানো ফুটবলটা খেলেছিল, তা দেখার মতো ছিল। ইতালি ডিফেন্স বরাবরের মতোই শক্তিশালী এবারও। গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে হারাতে হলে বাকি দলগুলোকে অনেক কষ্ট করতে হবে তাদের ডিফেন্সের জন্য। কিয়েসা, বারেলা, বাস্তোনিরা অনেকটা তৈরি হয়ে আসছে নিজেদের টাইটেল ডিফেন্ড করতে। পর্তুগালও ইতালির মতো কামব্যাক করেছে, যেটা তাদেরকে মোটিভেশন দেবে সামনের ম্যাচগুলোর জন্য। পর্তুগালের টিমটা তারকা ভরা থাকলেও গোল করার লোকের অভাব দেখা গেল। পর্তুগালকে বেশি দূর এগোতে হলে অবশ্যই রোনাল্ডোকে গোল করতে হবে। ব্রুনো ফার্নান্ডেস, বার্নার্ডো সিলভাদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে। এবারের ইউরোর প্রথম রাউন্ডেই কিছু অঘটনও ঘটেছে। ফিফা 3 নম্বরের দল বেলজিয়াম হেরে যায়। বেলজিয়াম দলটার গোল্ডেন জেনারেশন এসে চলেও গেল, কিন্তু তারা কিছুই জিততে পারলো না। এবারও মনে হচ্ছে তাদের খালি হাতেই ফিরতে হবে। প্রথম ম্যাচের বিচারে এখনই বলা সম্ভব না কোন দল জিতবে। তবে স্পেন, জার্মানি যে ছন্দে আছে সেটা ধরে রাখলে বহু বছর বাদে তাদের মধ্যেই কেউ একজন এবারের ইউরো জিততে পারে।